সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের জীবনের জন্য খুবই অত্যাবশ্যকীয়, বিশেষ করে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনকে যদি আমরা আর্থিক দৈন্যদশা থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আজকের যে ক্লাসটি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের যে বিষয় সেটি হচ্ছে টাকা জমানোর উপায়। অর্থাৎ আমরা কি কি উপায়ে আমরা আমাদের যে কষ্টার্জিত যে অর্থ, যে টাকা, সে টাকা আমরা কিভাবে জমাতে পারি। দেখো, দীর্ঘদিন ধরে টাকা জমানো বা সঞ্চয়ের চেষ্টা করছেন কিন্তু পারছেন না, অনেকেই আছে এরকম। তো এই সমস্যা শুধু আপনার একার নয়, আমাদের অনেকের। আমরা অনেকেই চেষ্টা করি কিন্তু পারি না। 2021 এবং 22 সালে একটি জরিপ করা হয়েছে এবং এটি করেছে ফোর্বস ম্যাগাজিন। এই ফোর্বস ম্যাগাজিন বলেছে যে মানুষের ব্যক্তিগত সঞ্চয়ের হার কমে গেছে এবং এটি বলছে এর কারণ হচ্ছে যে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষের খরচ বেড়েছে এই কারণে। তো খরচ যেহেতু বেড়েছে, এই কারণে মানুষের সঞ্চয়ের হারও কমে গেছে। তাই এখন সঞ্চয়ের জন্য আরো বেশি সচেতন হতে হবে। যেহেতু খরচ বেড়ে গেছে, এই কারণে আমরা যদি এখন টাকা সঞ্চয় করতে চাই, তাহলে আমাদের সচেতনতা ছাড়া অন্য কোনো উপায় নেই। কেন টাকা জমানো উচিত? আমাদের জীবনে অনিশ্চয়তার শেষ নেই। যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতির মধ্যে আমরা পড়তে পারি। তো এসব অপ্রত্যাশিত ব্যয়ের জন্য আগে থেকে পরিকল্পনা থাকা উচিত যে আমরা এগুলো কিভাবে মোকাবেলা করতে পারি। যেমন বাড়ি মেরামত, সন্তানের পড়ালেখা বা চিকিৎসা বিল। তাছাড়া জমানো টাকা বা সঞ্চয় থাকলে তার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। মানসিকভাবে তারা ভালো থাকে যারা টাকা জমিয়ে রাখে, কিছু পরিমাণ টাকা হাতে থাকে। যেমন এ সম্পর্কে একটা জরিপ করা হয়েছে, গবেষণা করা হয়েছে। গবেষণাটি করেছে নর্থ ওয়েস্টার্ন মিউচুয়াল। এটি সাম্প্রতিক গবেষণায় পেয়েছে যে যারা টাকা জমান তারা কম উদ্বিগ্ন থাকেন, অর্থাৎ তাদের দুশ্চিন্তা কম থাকে এবং তাদের ঘুমও অনেক ভালো হয়। যদি মানুষের দুশ্চিন্তা থাকে তাহলে কিন্তু তার ঘুম ঠিকমতো হয় না, আর ঘুম যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু তার স্বাস্থ্যহানি ঘটে, তার কোনো কিছুতেই ভালো লাগে না। এছাড়া সঞ্চয়ের বড় আরেকটি সুবিধা হলো যে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যাতেও নিজেকে স্বাভাবিক রাখা যায়। আবার হঠাৎ করে চাকরি যদি কারো চলেও যায়, জমানো টাকা দিয়ে সে কিন্তু তার আপৎকালীন সময়টা চালাতে পারে। সো এটি হচ্ছে আমাদের বড় একটা অবলম্বন যদি সঞ্চয় থাকে। এসব কারণে আমাদের টাকা জমানো উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে টাকা জমাতে পারি। যে হঠাৎ করে জীবনধারাতে পরিবর্তন না এনেও ধীরে ধীরে অর্থ সাশ্রয়ের মাধ্যমে দ্রুত টাকা জমানোর উপায় আছে এবং এগুলো আমাদের জানতে হবে যে কিভাবে আমরা দ্রুত টাকা জমাতে পারি। নিচে এ সম্পর্কে কিছু পরামর্শ তোমাদের সবার জন্য উপস্থাপন করা হলো। এই পরামর্শগুলো আমরা যদি অনুসরণ করি, তাহলে আমরা কিভাবে টাকা জমাতে পারি সেই কৌশলগুলো কিন্তু খুব সহজেই আয়ত্ত করতে পারবো। যেমন প্রথমেই বলা হয়েছে, প্রথম পরামর্শ হচ্ছে যে একটি বাজেট তৈরি করতে হবে। সো বাজেট হচ্ছে যে প্রকৃত ঘটনা ঘটার আগে আমরা যে প্রাক্কলিত একটা কোনো কিছু করি সেটিকেই বলা হয় বাজেট। যেমন বাজেট এখানে বলা হচ্ছে যে বাজেট হচ্ছে অর্থ সাশ্রয়ের প্রথম ধাপ। শুরুতে আয় এবং বর্তমান ব্যয়গুলোর তালিকা করতে হবে। অর্থাৎ আমার কোন কোন খাত থেকে টাকা আসে এবং কোন কোন খাতে আমি টাকা ব্যয় করি তার কিন্তু একটা লিস্ট করতে হবে। 1 2 3 এভাবে আমরা লিস্ট করব এবং প্রত্যেকটা খাতে কি পরিমাণ টাকা আসছে এবং কি পরিমাণ টাকা যাচ্ছে, ব্যয় হচ্ছে, সেগুলো আমরা একটা আনুমানিক একটা ফিগার লিখতে পারি। যদি প্রয়োজন হয় তাহলে ব্যাংক স্টেটমেন্টগুলো প্রিন্ট করতে হবে। বিভিন্ন ব্যাংকের যে অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো আমরা তুলতে পারি। এতে করে আমরা দেখতে পারি যে কোন মাসে কত টাকা আমরা তুলেছি। তারপর পুরো তালিকাটি দেখে কোথায় কত টাকা ব্যয় হয়েছে তা দেখে নিতে হবে। এবার পুরো ব্যয় আলাদা আলাদা শ্রেণী বিভাগ করে তালিকা করতে হবে, মানে কোন কোন খাতে ব্যয় হয়েছে তার নির্দিষ্ট ক্যাটাগরিতে লিখতে হবে। সো প্রথম মাসে যদি আমরা এরকম ক্যাটাগরি করি যে আমার কি পরিমাণ আয় এবং কি পরিমাণ ব্যয় আহ, হতে পারে, তো আমরা মাস শেষে সেটি কিন্তু মেলাতে পারি এবং মিলিয়ে দেখতে পারি যে অ্যাকচুয়ালি আসলে আমাদের কত টাকা আয় হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে। আমাদের যদি ব্যয় বেশি হয় তখন আমরা কি করতে পারি, ব্যয়টাকে কমাতে পারি। আর আয় যদি আমার কম হয়, আয়টাকে কিভাবে বাড়ানো যায় সে পরিকল্পনা কিন্তু আমরা করতে পারি। এর বাজেটের পরে আসছে আমাদের ব্যয় কমানো।
সঞ্চয় করতে হলে আমাদের ব্যয়কে অবশ্যই কমাতে হবে, ব্যয়কে অবশ্যই আমাদের সাশ্রয়ের মধ্যে রাখতে হবে। তো এখানে বলা হচ্ছে, তো এরপরে কোথায় সবচেয়ে বেশি ব্যয় কমানো সম্ভব, অর্থাৎ ওই যে আমি বাজেট করলাম, আহ, তারপরে মাস শেষে আমি মিলাইলাম, এখন আমাকে দেখতে হবে যে কোন খাতে আমি ব্যয় কমাতে পারি সবচেয়ে বেশি। তা নির্ধারণ করতে তালিকাটি চিরুনি বিশ্লেষণ করতে হবে। এখন আমাদের বিশ্লেষণ করতে হবে ওই বাজেট তালিকাটি। যদি দ্রুত অর্থ সাশ্রয়ের প্রয়োজন হয়, যে আমাদের খুব তাড়াতাড়ি 1 লাখ টাকা দরকার, তাহলে শুরুতে অপ্রয়োজনীয় ব্যয়কে আমার টার্গেট করতে হবে, যে আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে আমি 1 লক্ষ টাকা কি করতে চাই, সঞ্চয় করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, অপ্রয়োজনীয় যে ব্যয় আছে, যেগুলো আমাদের জন্য অত্যাবশ্যকীয় নয়, আমরা বিলাসিতার কারণে বিভিন্ন কারণে এটা করি, সেগুলোকে আমাকে টার্গেট করতে হবে, যেগুলোকে কাট করতে হবে। এই অপ্রয়োজনীয় ব্যয় বলতে কি বোঝানো হচ্ছে, যেমন আমরা কেনাকাটা, আমরা চাইলে কিন্তু কেনাকাটা কমাতে পারি, অপ্রয়োজনীয় কেনাকাটা আমরা কিন্তু কমাতে পারি। এরপরে চাঁদা, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সংগঠন, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কাছ থেকে কি, আমরা যখন একটু ইনকাম করতে শিখি, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের কাছে কি আসে, যে এই সংগঠনের চাঁদা দেন, হ্যাঁ এই প্রতিষ্ঠানের চাঁদা দেন, এ ধরনের। তো আমরা কিন্তু একটু কৌশলী হয়ে, যেগুলোতে আমাদের চাঁদা না দিলেও হয় বা যেগুলোর উদ্দেশ্য ভালো নয়, সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করে সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। তবে যেগুলো একেবারে মানব সেবামূলক এবং মানুষের কল্যাণের জন্য কাজে লাগে, আমাদের উচিত সেগুলোতে আমাদের সামর্থ্য অনুযায়ী কন্ট্রিবিউশন করা। এরপরে আমাদের বিনোদন, আমরা কিন্তু যে এন্টারটেইনমেন্ট যেটা বলি, এন্টারটেইনমেন্টের পিছনে এখন অনেক টাকা আমরা ব্যয় করি। আমরা অনেক ঘোরাঘুরি করি, বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, আমরা অনেক বিলাসী পণ্য কেনাকাটা করি, হ্যাঁ বিশেষ করে ডিজিটাল ডিভাইসগুলো আমরা কিনি। তো আমরা চাইলে কিন্তু এই অপ্রয়োজনীয় বিনোদন যে সামগ্রী আছে সেগুলো আমরা কিন্তু পরিহার করতে পারি। এরপরে আসছে উপহার কেনা, কোন ইভেন্টের জন্য, কোন প্রোগ্রামের জন্য আমরা কি কেমন উপহার কিনবো, সেগুলো কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে কোন অনুষ্ঠানের জন্য, এবং যাকে আমরা উপহার দেব তার স্ট্যাটাস অনুযায়ী কিন্তু আমরা উপহার কিনতে পারি। অপ্রয়োজনীয় উপহার আমাদের কেনা উচিত নয়, কারণ চাইলেই এই ব্যয়গুলো আমরা কি করতে পারি, কমাতে পারি। কিন্তু বাড়ি ভাড়া বা নিত্য প্রয়োজনীয় বাজারের ব্যয় কমানো সহজ নয়। বাড়ি ভাড়া কিন্তু ফিক্সড, এটা স্থির ব্যয়, এটা চাইলে কিন্তু আমি কমাতে পারবো না। আবার নিত্য প্রয়োজনীয় বাজারের ব্যয়, আমার যেটাকে বলা হয় ডেইলি এসেনশিয়াল প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো কিন্তু আমি কমাতে পারবো না, কারণ এগুলো যদি আমি পরিহার করতে চাই, কমাতে চাই, তাহলে কিন্তু আমার তখন খাবার দাবারের মানে কি হবে, খারাপ হয়ে যাবে। তাই ওই অপ্রয়োজনীয় ব্যয় ছাঁটাই করে বাড়ি ভাড়া বা নিত্য প্রয়োজনীয় ব্যয়ের সঙ্গে সমন্বয় করুন, তাহলে ব্যয় কমবে এবং টাকা জমানো সহজ হবে। সেই এখানে বলা হচ্ছে ব্যয় কমানো। এরপরে আমাদের যে পয়েন্টটি, সেটি হচ্ছে আমাদের আয় বাড়ান, অর্থাৎ আয় বাড়াতে হবে। ব্যয় কমানোর পাশাপাশি আমাদের এখন আয়ের দিকে মনোযোগ দিতে হবে। ব্যয় কমানোর সময় যদি আয় বাড়ানো যায় তাহলে তো খুবই ভালো, কারণ একদিকে ব্যয় কমছে আর একদিকে আয় বাড়ছে, তাহলে আপনার কিন্তু টাকা সঞ্চয় কিন্তু বেশি হবে। কারণ দ্রুত টাকা জমানোর অন্যতম উপায় হলো আয় বাড়ানো, যদিও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য এটি সম্ভব নয়, তাই তাদের অন্যান্য উপায়গুলো ধারাবাহিকভাবে মেনে চলতে হবে। আমি প্রথম যে ক্লাস, সেই ক্লাসে কিন্তু আমি বলেছি যে কিভাবে মানুষ আয় বাড়াতে পারে, এবং কি তো তোমরা সেখান থেকেও যে কিভাবে মানুষ আয় বাড়াতে পারে সেই বিষয়গুলো আশা করি তোমরা দেখে নেবে। তবে সব মানুষ এটা পারবে না, যারা কৌশলী, যারা একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করে, তারা কিন্তু এটা পারবে, আয় বাড়াতে পারবে, আয়ের খাতগুলো বাড়াতে পারবে। এরপরে জীবনযাত্রার অভ্যাস পরিবর্তন, আমাদের কিন্তু অভ্যাস কিভাবে আমরা পরিবর্তন ঘটিয়ে আমরা কি করতে পারি, অর্থ সঞ্চয় করতে পারি, সেটি আমরা এখন একটু দেখব। মানছি এই ধাপটি কঠিন হতে পারে, কারণ দীর্ঘদিনের অভ্যাস পরিহার করা কিন্তু খুবই কঠিন হতে পারে, কিন্তু এটি অত্যন্ত কার্যকর এবং ফলপ্রসূ উপায়। যেমন আমরা স্মোকিং করি, এটি আমরা পরিহার করতে পারি, এবং এটি পরিহার করতে পারলে কিন্তু আমাদের মাসে মাসে অনেক টাকা কিন্তু সেভিংস হবে। রেস্টুরেন্টে খাওয়া, অনেকেরই আছে যে বিলাসী ভাব দেখানোর জন্য, ভাবসাব দেখানোর জন্য আমরা কি করি, রেস্টুরেন্টে খাই, সকাল বিকাল দুপুর
সপ্তাহে 2-4 বার যখন ইচ্ছা তখন খাই। আবার যদি আমরা রেস্টুরেন্টে না যেতে পারি তাহলে কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল নিয়ে আসি, কিংবা অনেকে ফুড পান্ডার মাধ্যমে কিন্তু আমরা কি করি যে ঘরে বসেই খাবার অর্ডার দিই। এগুলো কিন্তু আমরা পরিহার করতে পারি। এগুলো পরিহার করলে আমাদের অনেক টাকা সেভিংস হবে। এবং আবেগী কেনাকাটা, আমাদের আবেগী কেনাকাটা, বন্ধুরা ডাকলো, আমি চলে গেলাম এবং সেখানে গিয়ে আমরা কেনাকাটা শুরু করে দিলাম। আমার কাছে হয়তো ক্রেডিট কার্ড আছে, সেই কার্ড আমি ব্যবহার করলাম। এগুলোকে বলা হয় আবেগী কেনাকাটা। কিংবা বাজি ধরার মতো ব্যয়বহুল অভ্যাস থেকে, এখন এই যে অনেকেরই বদ অভ্যাস আছে, কথায় কথায় বাজি ধরে। এই বাজি ধরা কিন্তু আমরা কি করতে পারি, পরিবর্তনের মাধ্যমে আমরা টাকা পয়সা সেভিংস করতে পারি। এসব অভ্যাস ছাড়তে পারলে অনেক টাকা বাঁচানো সম্ভব। সবাই যদি এটা আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা নিজেরাই দেখব যে আগে যে পরিমাণ টাকা ব্যয় হতো এখন কিন্তু সেই পরিমাণ টাকা আর ব্যয় হচ্ছে না, অর্থাৎ বেশ কিছু টাকা সেভিংস হচ্ছে। এরপরে বলছে যে একটি ভালো সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট তো অনেক ধরনের আছে। সেভিংস অ্যাকাউন্ট আছে, যে চলতি অ্যাকাউন্ট যেটাকে বলে কারেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে যে ফিক্সড অ্যাকাউন্ট। তো আমরা সচরাচর যেখানে টাকা রাখি আবার প্রয়োজনে তুলি সেটাকে বলে সেভিংস অ্যাকাউন্ট। তো বর্তমান অ্যাকাউন্টটি কতটা লাভজনক তা যাচাই করতে হবে। যদি লাভজনক হয় তাহলে কতটা, তাও যাচাই করতে হবে। ফলে যদি ফলাফল সন্তোষজনক না হয় তাহলে খোঁজখবর নিয়ে আরো ভালো কোনো সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। এ ব্যাপারে যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে তাদের পরামর্শ নেওয়া যেতে পারে, অথবা সরাসরি ব্যাংকে গিয়েও তথ্য নেওয়া যেতে পারে। অর্থাৎ বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, প্রায় 60টা মতো ব্যাংক আছে। এই ব্যাংকগুলোতে হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে কোন ব্যাংকের অফার কেমন, কোন ব্যাংকের চার্জ কম, কোন ব্যাংক কেমন সুবিধা অসুবিধা আছে, এগুলো ডিটেলস জানার পরে আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলি তাহলে আমার জন্য সেটা কি হতে পারে, একটা সাশ্রয়ের অন্যতম একটা উপায় হতে পারে। আবার আর একটা বিষয় হচ্ছে যে অনেকের কিন্তু অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অনেকের 5টা 10টা 7টা 20টা এরকম কিন্তু অ্যাকাউন্ট থাকে। সো প্রত্যেকটা অ্যাকাউন্ট মেইনটেন্যান্সের জন্য কিন্তু বাৎসরিক অনেক টাকা খরচ হয়। সো আমরা যে অ্যাকাউন্টগুলো আমার দরকার নেই, এতগুলো আমার অ্যাকাউন্ট দরকার নেই, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা ক্লোজ করে দিতে পারি। এতে করে আমার কিন্তু অপ্রয়োজনীয় ব্যয়গুলো, অর্থাৎ এই অ্যাকাউন্ট বাবদ অনেক টাকা আমাদের কিন্তু সেভিংস হবে। অফারে কেনাকাটা নিয়ন্ত্রণ করতে হবে আমাদের। শপিং মল ও শপিং সেন্টারগুলো এড়িয়ে চলা ভালো, কারণ এসব জায়গা আমাদের কেনাকাটা করতে প্রলুব্ধ করে। যে কোনো ব্র্যান্ডের আউটলেটের সামনে বিভিন্ন ছাড়ের বিজ্ঞাপন থাকে, এগুলো দেখে আমরা অপ্রয়োজনীয় জিনিসও কিনে ফেলি। তাই এগুলো এড়িয়ে চললে ব্যয় কমানো সম্ভব। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড প্রচারমূলক ইমেল পাঠায়, তারপরে মোবাইলে SMS পাঠায়। তো এগুলো মানুষকে কি প্রলুব্ধ করার কৌশল। তাই সবচেয়ে ভালো হয় এসব ইমেল আনসাবস্ক্রাইব করে রাখা, বা মেসেজ আসার সাথে সাথে কি করে যাওয়া, ডিলিট করে দেওয়া। শেষ কথা, টাকা জমানোর কোনো নিখুঁত উপায় নেই, তবে উপরের পরামর্শগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিছুটা হলেও টাকা জমাতে পারবো। আর টাকা জমানোর কোনো বাজে অভ্যাস নয়, বরং ভবিষ্যতের কথা ভেবে আমাদের সবার টাকা জমানো উচিত। তবে আরেকটা বিষয় হচ্ছে যেন আমরা অতিরিক্ত টাকা সঞ্চয় করতে গিয়ে আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো যেন কেনাকাটা থেকে বিরত না থাকি, কিংবা ন্যূনতম যে আমাদের বিনোদনের যে বিষয়গুলো আছে সেগুলো যেন আমরা পরিহার না করি। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে কোনটা আমাদের প্রয়োজনীয় এবং কোনটা অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় হলে আমরা সেটা কিনবো না, আর প্রয়োজনীয় হলে সেটা যদি বেশি টাকা খরচ করেও দরকার হয় তাহলে আমরা সেটা কেনার চেষ্টা করব। এক নজরে যে আমরা আসলে কি কি পয়েন্ট আমরা শিখলাম, বা এর বাইরে আরো 2-1টা পয়েন্ট আছে কিনা সেগুলো আমরা একটু দেখি। যে ঋণ পরিশোধের মানসিকতা, ঋণ থাকলে অবশ্যই পরিশোধ করতে হবে, কারণ ঋণ কিন্তু পরিশোধ না করলে মাসে মাসে ইন্টারেস্ট কাটবে, এতে করে কিন্তু অনেক টাকা চলে যাবে। ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার আগেই বললাম, বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটা স্টপ করতে হবে। টাকা থাকলে যদি খরচ করতে ইচ্ছে হয় তবে ব্যাংক অ্যাকাউন্টে খুলে টাকা জমা রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের লেনদেন করতে হবে। কেনাকাটার আগে ভাবতে হবে আমার দরকার আছে কি নাই। যে কোনো পছন্দের জিনিস কেনার আগে ভাবা উচিত সেটা না কিনলে কোনো সমস্যা হবে কিনা। সমস্যা না হলে আমরা কিনবো না, আর সমস্যা হলে আমরা কিনবো। বাইরে খাওয়া ছাড়তে হবে, যেটা রেস্টুরেন্টের কথা বলা হয়েছে। আর ফ্যাশনে খরচ কমাতে হবে, অর্থাৎ ভাব দেখানোর জন্য বা নিজেকে ফ্যাশনেবল হিসেবে উপস্থাপন করার জন্য অপ্রয়োজনীয় খরচ আমাদের পরিহার করতে হবে। আমরা যদি এই বিষয়গুলো মেনে চলি, আশা করি আমাদের কিছুটা হলেও আমাদের সঞ্চয় বাড়বে, খরচ কমবে, আয় বাড়বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।